হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানিমেশলেশন। সো এই ভিডিওতে আমি ডিমন স্লেয়ারের যে নতুন মুভি ইনফিনিটি ক্যাসেল নিয়ে রিভিউ করব। জাস্ট আমি সানডে এই মুভিটা দেখে এলাম, সানডে মর্নিংয়ের শো ছিল। সো প্রত্যেকেই ওয়েট করেছিল এই মুভিটার জন্য, এক বছর, প্রায় এক বছরের বেশি ওয়েট করেছিল। আর যেভাবে আর কি হাইপ উঠেছিল মুভিটার, লাইক অবশ্যই হাইপটা ওঠার অনেক কারণ আছে। জাপানেতে অনেক আগে রিলিজ করে গেছে আর আমাদের ওয়েট করতে হয়েছে এক্সট্রা আরও এক মাস, তারপরে আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়াতে। অ্যান্ড তার প্রি বুকিংয়েই 30 কোটি টাকা ইনকাম করে নেয় ইন্ডিয়াতেই, জাস্ট ইন্ডিয়াতেই। আর তারপরে রিলিজ হওয়ার পর থেকে তো আরও বুকিং চালু হয়। আর মুভির রান টাইমটা অন্যান্য মুভির তুলনায় অনেকটাই বড়। আর প্রত্যেকে ভোরবেলা থেকে শুরু করে রাতের শো প্রত্যেকেই হাউসফুল যাচ্ছে, এখন শো স্টিল এখনও যাচ্ছে। আর অ্যাজ এ অ্যানিমি মুভি হিসাবে অনেক রেকর্ড ব্রেক করে দেয় ইন্ডিয়াতেও অ্যানিমি ইন্ডাস্ট্রিতে অ্যানিমি মুভি যে কোনো মার্কেটিংয়ে অনেক রেকর্ড ব্রেক করে দেয়। সো মুভি নিয়ে কথা বলি আমি। মুভিটা আনএক্সপেক্টেডলি একটু অন্যান্য মুভির থেকে একটু বড়। অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেডলি নয়, অবশ্যই এক্সপেক্ট করা হয়েছে যে বড়ই হবে, বাট অ্যাজ এ মুভির জন্য, লাইক মুভি যেরকম হয় শুরু থেকে একটা স্টোরি লাইন স্টার্ট হয়, দেন শেষে গিয়ে একটা দুটো আরও একটা হাইপ ক্রিয়েট করে, একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে। এই মুভির মধ্যে অনেকটা লেন্দি মুভি, সেই লেন্দির তুলনায় এক্সাইটমেন্ট পিকটা তুলনামূলকভাবে একটু কম অ্যাজ এ মুভি হিসাবে। অবশ্যই যদি এটাকে অ্যাজ এ সিরিজ হিসাবে যদি দেখা যেত, লাইক 20 মিনিটস করে অ্যাজ এপিসোড হিসাবে, এটা আরও মনে হয়, আমার পার্সোনালি মনে হয় আরও অনেক হাইপ উঠতো। লাইক আমরা সেভাবে রিলেট করতে পারতাম, কারণ অ্যানিমে যে স্টাইলটা আছে, যে কোনো অ্যানিমে স্টাইল, মোস্ট অফ দ্য অ্যানিমে স্টাইল কী হয়েছে, যেভাবে লাইক ফাইটের মাঝখানে ফ্ল্যাশব্যাকে গিয়ে স্টোরিটা এক্সপ্লেন করা, স্টোরি দেখানো, তারপরে যাতে ফাইটের যে অ্যাকচুয়াল ইম্প্যাক্টটা খুব স্ট্রংলি পড়ে, লাইক পাঞ্চ মারে যখন তখন মনে হয় যে হ্যাঁ, ও ওই কারণেই মারছে, তার ইমোশনাল বিল্ড আপটা খুব সুন্দর হয়। সো যেহেতু 2.5 ঘন্টার মুভি, আজকাল আমরা খুবই ছোটো ছোটো জিনিসপত্র দেখি, শর্টস বাগেরা অন অল। অ্যান্ড আমরা অ্যানিমি যে এপিসোডগুলো দেখে আসি 20 মিনিটস করে, তো গ্র্যাজুয়ালি দেখে আসছি বলে তো গ্র্যাজুয়ালি 20 মিনিটস খুবই খুবই ফোকাস থাকা যায়। বাট এখানে কোনোভাবে ওই ফোকাসটা, লাইক যেহেতু 2.5 ঘন্টা ধরে হচ্ছে আর বারবার প্রতিটা অবশ্যই তোমরা ইনফিনিটি ক্যাসেল যারা আগের সিজনটা পুরো দেখেছো, যেভাবে এন্ড হয়েছে সিজনটা, আগের সিজনটা, আর যেভাবে স্টার্ট হয়েছে ইনফিনিটি ক্যাসেলে ফাইট দিয়ে, আমরা ভেবেইছিলাম যে পুরো ফাইট নিয়েই মুভিটা হবে। অবশ্যই সেটা তো হবেই, মাঝখানে মাঝখানে ফ্ল্যাশব্যাক হবে, এটাও আমরা এক্সপেক্টেড। বাট সেই ফ্ল্যাশব্যাকটা যেন কোনোভাবে এমন রেটে দেখানো হয়েছে, একটু অত্যাধিক বেশি মনে হয়েছে। আমি বলছি না যে প্রত্যেকটা ফ্ল্যাশব্যাকের খুব মাহাত্ম্য আছে, খুবই তাৎপর্য আছে পুরো মুভিটা জুড়ে, মানে ইম্প্যাক্ট, প্রত্যেকটা অ্যাকশনের ইম্প্যাক্টটা খুবই সুন্দর ক্রিয়েট করবে। কিন্তু সামহাউ প্রত্যেকটা অডিয়েন্সের জন্য কিন্তু এই হাইপটা, লাইক টলারেট করে থাকা, এক্সাইটেড থাকা অত সময় ধরে কিন্তু সম্ভব হচ্ছিল না। কারণ আমি আমি জেগেছিলাম, অবশ্যই জেগেছিলাম, কি আমার খুবই ভালো লেগেছে, আমার নিয়ে কোনো সমস্যা হয়নি, আমি পুরোটাই দেখেছি। এভাবে স্লো মুভি দেখে আমি অনেক স্লো মুভি দেখেছি, বা এভাবে পেস লো হয়ে গিয়ে ইম্প্যাক্ট ফেলাটা, এরকম অনেক স্লো মুভি দেখেছি, সেটা নিয়ে কোনো সমস্যা নয়। কিন্তু কিছু কিছু অডিয়েন্স আমার পেছনে দেখেছি ঘুমিয়ে পড়েছিল। লাইক আমার মনে হয় যে, আর কিছু কিছু রিভিউয়ারও একই কথাই বলছে যে বড়টা অনেকটা বড় হয়ে গেছে। বড় নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু শেষ অবধি যেরকমভাবে ইম্প্যাক্ট অনুযায়ী সাজানোটা, সেটা অ্যাজ এ মুভির মতো হয়নি। অ্যাজ এ সিরিজভাবে যদি গ্র্যাজুয়ালি দেখা যেত, খুবই ভালো হতো, এটা খুবই ভালো হতো। সো এবার আসি মেন হাইপ নিয়ে। ব্যাপারটা হচ্ছে, মেন হাইপ এই মুভির ছিল জেনেৎসু যখন দেখা যাচ্ছে চোখ চেয়ে ইনফিনিটি ক্যাসেলে প্রবেশ করছে, যেভাবে জেনেৎসু হচ্ছে ডাবল পার্সোনালিটি, যখন ঘুমিয়ে পড়ে তখনও ফাইট করে একটা রকম দেখা যায়। এখানে ঢুকছে কি একদম কাম, মানে ওয়াইজ, জাস্ট চোখটা চেয়ে আছে। এটার সবার মধ্যে খুব হাইপ ক্রিয়েট করেছে। আর সেভাবেই মুভিটাতে সাজানো হয়েছে যে জেনেৎসুকে সবার ইন্ট্রো দেখানোর, সবার এন্টার করেছে ইনফিনিটি ক্যাসেল দেখানোর অনেক পরে জেনেৎসুকে দেখিয়েছে, তা হাইপটা তৈরি হয়। এবার জেনেসুর সাথে যার ফাইট হবে, ওনার ফর্মার সিনিয়র, যে গ্র্যান্ড পাস থেকে শিখেছিল, তার রাইকোগু মেবি নাম ছিল, যাই হোক। ওখানে যে ফাইটটা, ওই ফাইটটা আরও অনেকটা এক্সপেন্ড করতে পারতো, যেটা অডিয়েন্স এক্সপেক্ট করেছে, এখন স্টিল করছে, যে ওই ফাইটটা তুলনামূলকভাবে যতটা এক্সপেক্ট করেছিল তার থেকে অনেকটাই কম, ঠিক আছে। কিন্তু যতটা ছিল কিন্তু হেভি ইম্প্যাক্টফুল ছিল আর অসাধারণ ছিল। আর অ্যানিমেশন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ইউফোটেবলের সাথে সোনির যে কোলাবোরেশনটা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে ক্লিয়ার একটা, যে সুন্দর, আরও যে বেটার হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। আরও যে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ইন্ট্রোডাকশনস, আর কবিয়োশির সাথে ডোমার যে ফাইটটা, সেটাও খুবই অনেকটা ইম্প্যাক্ট পড়েছে, অনেকটা ইমোশনাল বিল্ড আপ আছে, ওটাও ফ্ল্যাশব্যাক অ্যান্ড অল এসব থাকবেই ছিল। কেন ওকে ওর সাথে ফাইট করতে গেছে, ওর সাথেই ক্ল্যাশটা কেন হলো, ওর সাথেই ক্ল্যাশ করতে কেন চাইছিল, সবগুলো জানা যাবে, সব ফ্ল্যাশব্যাক অ্যান্ড অল। বাদ বাকি অবশ্যই তানজিরো, গিউ অ্যান্ড অল, প্রত্যেকে যে ফাইটগুলো অসাধারণ ছিল। আর মেনলি
এই মুভির হচ্ছে অ্যাট্রাকশনস, মেন অ্যাট্রাকশন হচ্ছে আকাজার ব্যাক স্টোরি। ঠিক আছে, অনেকেই জেনে থাকবে যারা মাঙ্গা টাঙ্গা পড়েছে। সো আমি এর থেকে বেশি কিছু বলবো না, অনেকের মনে হবে এটা আমি স্পয়লার দিয়ে দিচ্ছি বা কিছু, বাট আকাজার ব্যাক স্টোরি ওয়াজ মেন হাই ফর দিস মুভি অ্যাকচুয়ালি। এখনও নেক্সট আরও দুটো মুভি আসবে, আর তার জন্য ওয়েট করতে আমরা লাইক 2027 মেবি আসবে। এতদিন ওয়েট করতে করার কথা ভাবলেও অনেকটা বিরক্তিকর হয়ে ওঠে, কারণ এরকম একটা জায়গায় মুভি শেষ করে আমরা ফিরছি, দেখছি, আর সেটা আসবে 2 বছর পরে। এটা সত্যি বলতে খুবই ইরিটেটিং ফিল হচ্ছে। যাই হোক, 2025 শেষ হয়ে এসছে, 2026 কুইকলি শেষ হয়ে যাবে, এভাবে দেখতে দেখতেই সময় চলে যাবে, আমরা ভাবতেও পারবো না চলে যাবে। দেন মুভিটা ওভারঅল, মুভিটা মুভি হিসাবে অ্যাকচুয়ালি স্টোরি হিসাবে কোনো কথা হবে না, টপ নচ কোনো কথা হবে না, কিন্তু কিন্তু একটা 2.5 ঘন্টার মুভি বসে দেখা একটা সিনেমা হলের মধ্যে, এটা আজকাল সমাজে আমরা শর্টসে ডুবে থাকি, তাতে একটু একটু আই থিঙ্ক প্রত্যেক অডিয়েন্সের জন্য আই থিঙ্ক সবাই টলারেট করতে পারবে না, একটু বিরক্ত হয়ে যাবে, একটু বোর ফিল করবে এরকম। কিন্তু অ্যাজ এ যদি আমরা ভাবি সিরিজ হিসাবে দেখি, এটা টপ নচ একটা মাস্টার পিস হতো অবশ্যই। এটাও অ্যাজ এ স্টোরি টেলিং অ্যান্ড অল এইসব বিষয় সব কিছু যদি আমরা ইগনোর করি লেন্দি পার্টটাকে, কিন্তু এটাও একটা মাস্টার পিসের মধ্যেই পড়ে। আর প্রত্যেককে জন খুবই ইমোশনাল হয়ে গেছে, লাইক মেনলি আকাশের ব্যাক স্টোরি অ্যান্ড অল এইসব জানার পর থেকে বিশাল ইমোশনাল হয়ে গেছে, হলের মধ্যে হয়ে গেছিলো, অনেকে কান্নাকাটি করেছে। আমি আমি হয়নি, আমি ওরকমভাবে ইমোশনাল, বাট হ্যাঁ আই ফেল্ট ইমোশন, স্ট্রং ইমোশন আমি ফিল করেছি। যেরকম জেনেস্টুর ব্যাক স্টোরি বা গ্র্যাম্পসের সাথে, লাইক গ্র্যান্ড পার্টস সাথে যে বন্ডিংটা, সেইগুলো দেখে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। অ্যান্ড মেনলি সবচেয়ে বেশি হচ্ছে আকাশের ব্যাক স্টোরি অ্যান্ড অল। বাদবে তানজিরো আছে, তানজিরোর ব্যাক স্টোরি দেখাবে। কুনোগামি কাগুরা, আই থিঙ্ক ঠিক প্রনাউন্সিয়েট করলাম, ড্যান্স অফ ফায়ার, সেটার যে ওর বাবার, ওর বংশ পরম্পরা জেনারেশন ওয়াইজ ওটা হয়ে এসছে আর কি, পরম্পরা চলে এসছে, সেইটা একটু মোর এক্সপ্রেস করেছে এখানে। যে তানজিরোর বাবাকে একটু অন্যরকমভাবে দেখিয়েছে, যেটা অন্য সিরিজগুলোতে দেখায়নি সেভাবে। সো মুভির মধ্যে অনেক কিছু পাবে, অনেক বিল্ড আপ পাবে, স্ট্রং অ্যানিমেশনস অ্যান্ড অল। আর অবশ্যই যারা দেখেছো অবশ্যই তারা কি এক্সপেক্ট করছো, মোটামুটি কমপ্লিটলি ফুলফিলই হবে, সব কিছু ঠিক আছে। আর ওই বললাম স্টোরি টেলিং যে ধরনটা, সেই ধরনটা অ্যাজ ইট ইজ আমার মনে হয় যে মাঙ্গা ওয়াইজই করে দিয়েছে, অ্যাজ এ মুভি হিসেবে ট্রিট করা হয়নি। যদি মুভি হিসেবে ট্রিট করা হতো, যে এই মুভিটাকে এরকমভাবে রাখলে বেটার হয়, শেষের দিকে পুরো এক্সাইটমেন্টে ঢেলে দেওয়া উচিত ছিল, এরকম ব্যাপার। সো মুভি হিসাবে 10 on 10 কোনো কথা হবে না, বাট সাজানো হিসাবে অ্যাজ এ মুভি মেকিং, লাইক মুভি হিসেবে প্রেজেন্ট করাটা, তার মধ্যে বলতে পারো 8-10-এ 8 দেবো আমি অ্যাকচুয়ালি, যদিও ডাজন্ট ম্যাটার আমি কী দেবো না নেবো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই।